সামরিক প্রভাব বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে মূলত বিশ্বের শক্তিশালী দেশগুলো অন্যান্য দেশে গুপ্তচর নিয়োগ করে। এই ক্ষেত্রে রাশিয়ার নাম প্রায় সময়ই উঠে আসে। গত বছর সমুদ্রে গুপ্তচর বৃত্তির কাজে নিয়োজিত একটি তিমি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ধারণা করা হচ্ছিল যে এটি রুশ বাহিনীর গুপ্তচর ছিল, তবে সম্প্রতি রহস্যজনকভাবে মৃত্যু হল রুশ গুপ্তচর ওই তিমির, যার নাম হলদিমি। নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির, এই দুই শব্দ একসঙ্গে করে তিমিটির নাম দেওয়া হয় হলদিমির। নরওয়ের সমুদ্র সৈকতে তিমিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিমিটির মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছে মৃত্যুর আগে তিমিটি সুস্থ ছিল। ফলে হঠাৎই এমন মৃত্যুতে গভীর রহস্যের জোর বেঁধেছে। 1 সেপ্টেম্বর রবিবার এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। বিশাল আকৃতির হলদিমি নামের তিমিটি 14 ফুট লম্বা ও ওজন ছিল 2700 পাউন্ড। তিমিটি দেখতে কিছুটা অন্যরকম, শরীর পুরোপুরিভাবে সাদা। বেলুগা প্রজাতির এই তিমিটি প্রথমে প্রকাশ্যে এসেছিল 2019 সালে। ওই সময় থেকেই ধারণা করা হয় এটি রুশ নৌবাহিনীর একটি গুপ্তচর তিমি, এবং রুশ নৌবাহিনী একে লম্বা সময় ধরে ব্যবহার করে আসছিল, কারণ তিমিটির গলায় মানুষের তৈরি বর্ম লাগানো ছিল। সে বছর নরওয়ের মৎস্য বিভাগ তিমিটিকে ধরে ফেলে। তখন তিমিটির গায়ে লাগানো বর্ম ও অ্যাকশন ক্যামেরাটি খুলে ফেলা হয়। তিমিটির গায়ে মোড়ানো একটি প্লাস্টিকে লেখা ছিল ইকুইপমেন্ট সেন্ট পিটার্সবার্গ। ওই সময় নরওয়ের মৎস্য বিভাগ জানিয়েছিল এই তিমিটি হয়তো খাঁচা থেকে পালিয়ে গেছে এবং এটিকে রাশিয়ার নৌবাহিনী প্রশিক্ষণ দিয়েছে, কারণ তিমিটি মানুষের কাছাকাছি আসছিল। রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য না করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এটি গুপ্তচর তিমি নাকি সাধারণ তিমি তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। এই ধরনের তিমি সুমেরু অঞ্চলের সমুদ্রেই দেখা যায়, কিন্তু হলদিমির কি করে মানুষের কাছাকাছি এলো তা এক রহস্য। গত বছরেও অসলোতে দেখা গিয়েছিল হলদিমিরকে। নরওয়ে প্রশাসন নাগরিকদের অনুরোধ করেছিল হলদিমিরের কাছাকাছি তারা যেন না যান। নরওয়ের মৎস্য দফতরের কর্মকর্তাদের সন্দেহ, যেহেতু অসলো ফিওর্ডে মানুষের যাতায়াত চলে, তাই কেউ বা কারা হলদিমির কোনো ক্ষতি করে থাকতে পারে। যদিও বিষয়টি স্পষ্ট নয়। হঠাৎ করেই তার মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। নরওয়ের মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান স্ট্যান্ড নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হলদিমির মৃত্যু হৃদয় বিদারক। সে নরওয়ের হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে। বাংলাদেশের উত্তরাংশের কৃষি নির্ভর মানুষদের জীবনে গত 1 বছর আগে আশীর্বাদ রূপে অবতরণ ঘটে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা বছর ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতেই ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল থেকে এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কাজ শুরু করে। এরপর এর সফল পরিচালনা দেখে ভারত বাংলাদেশে এই পাইপলাইন আরও গভীরে সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করে। তবে সম্প্রতি জানা গেছে এই পরিকল্পনা স্থগিত করেছে বন্ধু রাষ্ট্র ভারত। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ভারতের দেওয়া স্থগিতাদেশ সম্পর্কে অবগত আছেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে 1 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের আইবিএফপির মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশে ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটাই স্থবির হয়ে গেছে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তি বলেছেন, 131 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল। তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে। উদ্ধৃত 3 জনের মধ্যে একজন বলেছেন, যেহেতু প্রকল্পটি ভালোভাবে কাজ করছে এবং অনেকাংশে সফলও হয়েছে, তাই প্রতিবেশী বাংলাদেশের আরও জায়গায় পাইপলাইনটিকে আরও প্রসারিত করা হবে না, কেননা তা বিবেচনাধীন ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় ভারত এই বিষয়ে আরও বিবেচনা ও আলোচনার জন্য অপেক্ষা করতে চায়। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন দেওয়া যাবে না। লাইভমিন বলছে, গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত
আন্তঃসীমান্ত পাইপলাইনটি বেশ জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করেছিলেন। আইবিএফপি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় 7টি জেলায় এটি সরবরাহ হয়ে থাকে। ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত এই জ্বালানি পাইপলাইনটি 2020 সালে স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পে ব্যয় হয়েছিল 520 কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল 337 কোটি টাকা। খুচরো চাহিদা ছাড়াও পেট্রোলিয়াম পণ্যের এই সরবরাহ বাংলাদেশের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তার বস্ত্রশিল্পকে চালু রাখার জন্য ডিজেলের ওপর অনেক বেশি নির্ভরশীল। এছাড়া উত্তরাঞ্চলের কৃষকদের দ্বারা ব্যবহৃত সকল প্রকার যন্ত্রপাতিকে সচল রাখতে ডিজেল ব্যাপক হারে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের গভীর বন্ধুত্বের সম্পর্কের জের ধরেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার মনোভাব ব্যক্ত করলেও ভারতের এমন সিদ্ধান্ত দেশটির ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করেই ভারতের আবহে প্রতিবাদের সুর বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। গত মাসে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে আরজিকর হাসপাতালে এক নারীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের জের ধরে উত্তাল জনস্রোতে শোনা যাচ্ছিল এক দফা এক দাবি মমতার পদত্যাগ। এবার দেশটির আরেক রাজ্যে গত কয়েকদিনে খুব চেনা হয়ে যাওয়া ওই স্লোগান সামান্য বদলে নরেন্দ্র মোদীর পদত্যাগের শোরগোল শোনা যাচ্ছে। মূলত 8 মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছিলেন। সেই মূর্তিকে কেন্দ্র করে সম্প্রতি শুরু হয়েছে মহারাষ্ট্রে রাজনৈতিক কোন্দল। আসন্ন মহারাষ্ট্রের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সিন্ধুদুর্গে সেই নবনির্মিত শিবাজী মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষমা চেয়ে বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একটা নাম নয়, তিনি শুধু রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই। যারা ছত্রপতি শিবাজী মহারাজকে আরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি। কিন্তু তাতেও কমেনি অশান্তির আগুন। রাজ্য জুড়ে চলছে কঠোর প্রতিবাদ, উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি। খবরটি সামনে এনেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ছত্রপতি শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজী মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা। শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলো গেটওয়ে অব ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। উদ্ধব ঠাকরে বলেছেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। অন্যদিকে মোদীর কোনো বক্তব্যই শান্ত করতে পারছে না বিরোধীদের। উল্টো বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা করছে। এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস সব কিছুর মাস্টারমাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানে, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্নও তুলেছেন তিনি। সঞ্জয় রাউত আরও বলেন, মাত্র কিছু মাসের মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজী মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি। রাউত আরও বলেন, দেবেন্দ্র ফডনভিস মহারাষ্ট্রের খলনায়ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে দখলদার ইসরায়েল যুদ্ধে জড়ানোর পর গোটা মধ্যপ্রাচ্য জুড়েই অগণিত শত্রু বানিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় এখন নিজ দেশেরই নিরাপত্তা হুমকির মুখে ইসরায়েলের। এমন যুদ্ধের আবহেই লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ পেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান।
31 আগস্ট শনিবার নাবিহ বেরি এসব মন্তব্য করেন। তিনি বলেন, দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন প্রদান অপরিহার্য। লেবানন অবশ্যই ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাবে। নাবিহ বেরি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত, যেখানে ইসরায়েল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে। আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে। লেবাননের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, বর্তমান ইসরায়েলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্যোগ ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করে দেয়। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগোলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে। ইহুদিবাদী শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটজারিম এবং ফিলাডেলফিয়া অক্ষের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে। তিনি বলেন, এই অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না। যখন নেটজারিম এবং ফিলাডেলফিয়া অক্ষে সেনাবাহিনী অবশিষ্ট থাকায় ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই খারাপ হয়েছে।